ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এনটিভির অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ট্যাক্স ইনসাইট এই প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি লাইভ টেলিকাস্ট হয় পাক্ষিক শুক্রবার। তো এই প্রোগ্রামে আমরা চেষ্টা করি অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস রিলেটেড যেই সমসাময়িক আপডেট আছে, টেকনিক্যাল অ্যাসপেক্টগুলি আছে, এগুলি নিয়ে আমাদের যারা এক্সপার্ট থাকেন, যারা আসেন আমাদের এখানে এক্সপার্ট দুইজন, তাদের সাথে আমরা আলাপ করি। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের কমিউনিটিতে যারা বিজনেসম্যান আছেন, এন্টারপ্রেনার আছেন, তারা যাতে সব অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্স রুলগুলি সম্পর্কে নলেজেবল থাকেন, যাতে তারা এই ডিসিশনগুলি যে নেন, বিজনেস ডিসিশন, সেটা প্রপারলি নলেজ বেসড ডিসিশন নিতে পারেন। তো আমাদের আজকের প্রোগ্রামে আমরা প্রপার্টি ট্যাক্সেশন নিয়ে ডিসকাস করব। তো প্রপার্টি ট্যাক্সেশন আসলে একটা ভাস্ট জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা সব কিছু নিয়ে তো একটা প্রোগ্রামে ডিসকাস করতে পারবো না। তো আমরা চেষ্টা করব যে প্রপার্টি রিলেটেড যে রেন্টাল ইনকাম, সেখানে নিয়ে একটু ডিসকাস করতে, পাশাপাশি কোনো ট্যাক্স স্ট্র্যাটেজি আছে কিনা সেটা নিয়ে ডিসকাস করব। আর আমাদের সাথে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছেন, মর্গেজ অ্যাডভাইজার আছেন, যেহেতু উনি ওনার অভিজ্ঞতা আছেন মর্গেজ অ্যাডভাইজার, সেই দিক থেকে আমরা ফার্স্ট টাইম বায়ার অথবা যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, মর্গেজ সম্পর্কে জানতে চান, বা কী ধরনের প্রপার্টিতে কী ধরনের মেকানিজমের মাধ্যমে ইনভেস্ট করলে প্রফিটেবল থাকা যায়, সে ব্যাপারে আলাপ করব। তো আসুন পরিচিত হয়ে যাক আমাদের গেস্টের সাথে। তো আমাদের বাম পাশে আছেন নাসির ভাই। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আমাদের প্রোগ্রামে আসার জন্য স্বাগতম আপনাকে। আপনাকে প্রথমবার পেয়েছি আমরা এই প্রোগ্রামে, আরও আসবেন জন্য যদি কিছু বলতে চান আপনি। না, খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য, যদিও লাস্ট মিনিট কল আমার জন্য। ভেরি হ্যাপি টু বি হিয়ার টুডে। থ্যাংক ইউ নাসির ভাই। নাসির ভাই একজন প্র্যাকটিসিং অ্যাকাউন্টেন্ট। উনি আমাদের কমিউনিটিতে দীর্ঘ 15-20 বছর ধরে আমাদের কমিউনিটিতে সার্ভ করছেন ওনার প্র্যাকটিসিং ফার্মের মাধ্যমে। তো আমার ডান পাশে আছেন আসান সরকার। আসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দবির ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আশা করি এটাই প্রথমবার না, আরও আসবেন আমাদের প্রোগ্রামে। আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদেরকে আপনাদের জ্ঞান শেয়ার করবেন, নলেজ শেয়ার করবেন, তারা উপকৃত হবে। তো আমাদের দর্শকদের জন্য যদি আপনি ইনিশিয়ালি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আসতে পেরে আই এম ভেরি হ্যাপি অ্যাজ ওয়েল। আর দবির ভাই খুবই অভিজ্ঞ মানুষ, অনেকদিন ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন। তো হোপফুলি আজকের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করবেন এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমরা ডিসকাস করতে পারবো, যেটা হয়তো আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। আমরা এই প্রোগ্রামে অ্যাজ বললাম যে প্রপার্টি রিলেটেড যেই ট্যাক্সেশন এবং মর্গেজ, বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্টগুলি আছে, এগুলো নিয়ে ডিসকাস করব। তো নাসির ভাই, আপনার কাছে প্রথমে আসতেছি। তো আমাদের কমিউনিটিতে অনেকে প্রপার্টিতে ইনভেস্ট করেন। প্রপার্টি ইনভেস্ট করলে প্রপার্টি ট্যাক্সেশনের যেমন বললাম যে একটা তো আছে ইনকাম ট্যাক্স, আবার প্রপার্টি আপনি বিক্রি করলেন, তারপর আছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, অনেক সময় কেউ মারা গেলে প্রপার্টি ইনহেরিটেন্স ট্যাক্স, অনেকগুলি ব্যাপার আছে। আবার প্রপার্টি রিলেটেড কাউন্সিল ট্যাক্স আমরা রেগুলার দিতেছি। তো এত কিছু তো আমরা ডিসকাস করতে পারবো না। ইনিশিয়ালি যেটা সবাই প্রপার্টি যাদের থাকে, যদি রেন্টাল ইনকাম থাকে, তাদের মেইন ইস্যু থাকে যে তাহলে আসলে আমি যে রেন্টাল ইনকামটা মানে ইনকাম হইলো, কিন্তু আমি যে ট্যাক্স দিব, এখানে আমি কি ধরনের এক্সপেন্সগুলি ক্লেম করতে পারবো, বা আমি রেকর্ড কিপিংটা কীভাবে করব। এরপরে পরবর্তীতে হয়তো আমাদের একটু ট্যাক্স এফিসিয়েন্সি নিয়ে একটু আলাপ করবো। তো এই ব্যাপারটা যদি আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে শেয়ার করতেন আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দবির ভাই। আমি দবির ভাইকে একটু ইন্ট্রোডিউস করাই দিই মনে হয়। দবির ভাইকে আসলে অনেক দিন থেকে আমরা একসাথে কাজ করার সুযোগ হয়েছে। দবির ভাই একসাথে ইউনিভার্সিটির টিচার, ব্রুনেলে ছিল, এখন কুইন মেরি লন্ডন, ইউনিভার্সিটি অফ লন্ডনের টিচার, প্লাস চার্টার অ্যাকাউন্টেন্ট, প্লাস ভেরি ওয়েল অর্গানাইজার। উনি এখন ব্রিটিশ বাংলাদেশি অ্যাকাউন্টেন্টদেরকে স্ক্যাটার্ড ওয়েতে যারা যেখানে আছে সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য একদম ডে নাইট হার্ডওয়ার্ক করে যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সেজন্য দ্যাটস এনাফ। এই একটা বিষয়। হ্যাঁ, প্রপার্টির আসলে যে বিষয়টা হচ্ছে কি, আমাদের কমিউনিটিতে, আমাদের কমিউনিটি বলবো না, এটা এভরিওয়ান আর কি, আমাদের যারা প্রপার্টি রেসিডেন্সিয়াল বলি অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি, বাই টু লেট যেটাই বলি না কেন আমরা, তো প্রপার্টি আমি স্পেসিফিক্যালি যেটা আপনি যেটা কোয়েশ্চনটা হচ্ছে এক্সপেন্সেসগুলো। তো এক্সপেন্সেস রেন্টাল ইনকাম যখন বাই টু লেট অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যখন
কেউ যায় সেটা তো একটা কমপ্লায়েন্সের সিস্টেমের মধ্যে যাওয়া লাগে সো তার মধ্যে আপনার রেন্টাল ইনকাম তো অবশ্যই সেটা একটা বিষয়, এটা আমরা সবাই জানি। আর সাথে এক্সপেন্সেস যেগুলো থাকে তার মধ্যে ওয়ান অফ দি এক্সপেন্সেস হচ্ছে, আমরা এটাকে যদি বলি যে একদম মেজর এক্সপেন্সেস, সেটা হচ্ছে আপনার মর্গেজ ইন্টারেস্ট যেটা। তো যদি মর্গেজ ইন্টারেস্ট থাকে, যদি মর্গেজের প্রপার্টিটা বাই করে থাকে আর কি, যদি ক্যাশে বাই না করে থাকে, তো ওইটা একটা খরচ। আর রেভিনিউ এক্সপেন্ডিচার থাকে, যেমন আপনার রিপেয়ার্স, যদি আপনার হাউসটাকে যদি কোনো রিপেয়ার্স করা লাগে, মেনটেন্যান্সের বিষয়গুলো থাকে, সেটা একটা এক্সপেন্সেস থাকে। ইন্স্যুরেন্স থাকতে পারে, বিল্ডিং ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স থাকতে পারে। তারপরে প্রফেশনাল ফিস, ম্যানেজমেন্ট ফি থাকতে পারে, ম্যানেজমেন্ট ফিস থাকে, এজেন্সি ফিস থাকতে পারে, প্রফেশনাল ফিসের কথা বললাম, ব্যাংক চার্জ তো অবশ্যই যদি ব্যাংকের সাথে যদি ট্রানজ্যাকশন হয়, এগুলোই মোরলেস, এটাই হচ্ছে কি আপনার রেভিনিউ এক্সপেন্সেস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা প্রপার্টিকে আপনার যখন এটাকে যদি মডার্নাইজ করার বিষয়ে আসে, কখনো 2 বেডরুমের হাউস, আপনার স্পেসেস আছে, পারমিশন প্ল্যানিং করলেন, তখন আপনি এটাকে ক্যাপিটালাইজ এক্সপেন্সেসগুলো হয়। তখন এই এক্সপেন্সেসগুলোকে আমরা হয়তো বা আমরা অপারেশনাল হিসেবে দেখি না, বাট এটা যখন কখনো সোল্ড আউট হয়, কখনো বিক্রি করার বিষয় আসে, তখন সেটাকে আমরা ক্যাপিটাল গেইনের এগেইনস্টে ওটা আমরা ওটাকে অ্যালাউ করি অ্যাজ এ ডিডাক্টেবল অ্যালাউবল এক্সপেন্সেস হিসেবে। সো আমার মনে হয় আপনার কোয়েশ্চেনের আনসারটা এখানেই। যদি তো মর্গেজ ইন্টারেস্টের কথা যেটা বললেন, যে মর্গেজ ইন্টারেস্ট তো আসলে এখানে একটা আবার টেকনিক্যাল ব্যাপার আছে, যে মর্গেজ ইন্টারেস্ট তো আসলে ফুললি অ্যালাউবল না। এখানে একটা ট্যাক্স রিডিউসার হয়, যেমন বেসিক রেট ট্যাক্স পেয়ার হইতে আপনার কোনো এফেক্ট হয় না, কিন্তু হায়ার রেট ট্যাক্স পেয়ার হইলে তো আপনি প্রথমে অ্যালাউ করতেছি না, পরে একটা ট্যাক্স রিডাকশন আছে 20%, তাই না? এই জন্য তো অনেকে চিন্তা ভাবনা করে যে আমি পার্সোনাল নামে নিয়ে না, হয়তো কোম্পানির নামে নিব কিনা, যখন আমার পার্সোনাল নামে থাকবে আর কি। এই ব্যাপারটা তো আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি যে আপনার মর্গেজ ইন্টারেস্ট রেটটা একটা সময় ছিল, আজ থেকে 6-7 বছর আগে আপনার ফুললি আপনার অ্যালাউবল এক্সপেন্স হিসেবে, এটা ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে আমরা নিতে পারতাম। তারপর গ্র্যাজুয়ালি এটাকে শিফট করা হয়েছে, এটাকে 50%, 60%, 70%, 80%, 100% করা হয়েছে। সো বাট হাউএভার আপনি এখন সিচুয়েশনে যেটা, সেটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম 20% অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি ম্যাক্সিমাম 20% বেসিক রেট, আপনি বেসিক রেস্ট্রিক্টেড টু দি বেসিক টু ট্যাক্স পেয়ার পর্যন্ত এটা রেস্ট্রিক্টেড আছে, আপনি এটা ক্রেডিট হিসেবে আপনি নিতে পারবেন। বাট ইন দ্য আদার হ্যান্ড, আপনি যদি কখনো ডিসাইড করেন যে বাই টু লেটের ক্ষেত্রে বলতেছি, রেসিডেন্সিয়ালের বাই টু লেট, সেই জায়গায় আপনি যদি কোম্পানির আন্ডারে যদি আপনি প্রপার্টিটা কিনেন, অপারেট করেন, সেক্ষেত্রে আপনি আপনার এই যে মর্গেজ ইন্টারেস্ট যেটা আছে, এটাকে আপনি 100% আপনি অ্যালাউবল এক্সপেন্সেস হিসেবে আপনি নিতে পারবেন, হুইচ উইল রিডিউস দ্য ট্যাক্স লায়াবিলিটিস। তো থ্যাংক ইউ নাসির ভাই। এই ব্যাপারটাই যে কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল, এই ব্যাপারে আপনাকে পরবর্তীতে আমি একটু ডিটেলে আলাপ করার জন্য বলবো আর কি। থ্যাংক ইউ। তো আমরা একটু আসান ভাইয়ের সাথে আসি। আসান ভাই, আমাদের কমিউনিটিতে তো অনেকে আছে যে প্রথম বাড়ি কিনবে। হ্যাঁ, আমরা একটু যারা একটু বেশি পয়সা আছে তাদের একটু পরেই কথা বলি, যারা প্রথম বাড়ি কিনবে তাদের কথা একটু বলে নিই। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে অনেক দর্শক হয়তো দেখতেছেন, চিন্তা ভাবনা করতেছেন যে প্রথম বাড়ি কিনবো, আমার সেভিং কত আছে, আমার ইনকাম কত আছে, কোন বাড়িটা যে পাবো, ফ্ল্যাট কিনবো না হাউস কিনবো। তো এই যে প্রথম যে বাড়ি কিনবে, তার জন্য যে আপনার যে অভিজ্ঞতা থেকে, যে মর্গেজ আপনি হয়তো 10-12 বছর ধরে আপনার এক্সপেরিয়েন্স আছে, প্রথম যারা বাড়ি কিনবে তাদের জন্য কি চ্যালেঞ্জেস আছে, আর আপনার তাদের জন্য কি টিপস থাকবে আর কি, আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি একটু বলেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো ফার্স্ট বাড়ি কেনাটা তো ভেরি ইম্পর্টেন্ট, আর এটা ইটস এ বিগ স্টেপ সবার জন্যই। বিকজ আপনি, আমরা তো এটা সবাই কাইন্ড অফ জানি যে যখন আপনি টেনেন্ট, ইউ জাস্ট পেইং দি রেন্ট, তাই না? নাথিং লেফট গোইং টু দ্য থিন এয়ার। তো ফার্স্ট প্রপার্টির জন্য অনেকে অনেক প্ল্যানিং করা উচিত, অনেক সময় ধরে তারা অনেকে ধরেন ডিপোজিট সেভ করতেছেন, এভরিথিং। আর সবারই ইচ্ছা থাকে তার স্বপ্নের বাড়ি কেনার, বাট ইটস ডিফিকাল্ট আনফর্চুনেটলি কারেন্ট সার্কামস্ট্যান্সে এই দেশে, যে for most of the people আপনি first mortgage-টা quite tough, কারণ affordability wise যেই ধরনের ইনকাম ইউজুয়ালি available, আর স্পেশালি লন্ডনে যে প্রপার্টি পারচেস প্রাইস সারাউন্ডিং লন্ডন as well, affordability wise is quite hard. তো অনেক সময়
আমার অ্যাডভাইস হবে অনেক সময় যে একেবারে না কেনার চেয়ে আমাদের হয়তো একটা রিয়েলিটি চেক দরকার, যেটা হচ্ছে যে আমাদের একটু অ্যানালাইজ করা দরকার। আপনারা দর্শকরা অনেক সময় এটা অনলাইনে সার্চ করতে পারবেন, ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে এখন অ্যাভেলেবল ফ্রি। আপনারা অনেক মর্গেজ ফার্ম, মর্গেজ কোম্পানিকে ফোন করতে পারবেন এবং ইনিশিয়াল অ্যানালাইসিস কেউ ইউজুয়ালি চার্জ করে না, তারা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবে, যেটা আমরা আমাদের ক্লায়েন্টদেরকেও ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। আর এই প্ল্যানিংটা হচ্ছে এরকম যে ওয়ার আই স্ট্যান্ড নাও, আমার সিচুয়েশনটা কি এখন, অ্যান্ড ওয়ার আই ওয়ানা গো। হ্যাঁ, আমি কোন প্রপার্টি কিনতে চাই, প্রাইস কেমন হতে পারে, 200, 300, 400, $500,000, হোয়াট এভার দ্য প্রাইস ইজ, অ্যান্ড ওয়ার আই এম নাও। অ্যান্ড দেন আপনারা এটা দেখতে পারেন যে আমাদের বেসড অন কারেন্ট ইনকাম, অ্যাভেলেবল ডিপোজিট, ক্রেডিট হিস্ট্রি অ্যান্ড এভরিথিং, কোন ধরনের মর্গেজ অ্যাভেলেবল। জি। সো অনেক সময় এমন হইতে পারে বেসড অন ইউর ইনকাম আপনি একটা 3 বেডরুমের হাউস কিনতে চাচ্ছেন ফর $500,000, বাট বেসড অন ইউর অ্যাফোর্ডেবিলিটি হয়তো আপনার মর্গেজ অ্যাডভাইজার আপনাকে বলবে ওকে তুমি ম্যাক্সিমাম 270 মর্গেজ অ্যাফোর্ড করতে পারবা, আর 30,000 ডিপোজিট লাগবে 10% অন অ্যাভারেজ। দেয়ার আর আদার অপশনস অ্যাভেলেবল উইথ 5% ডিপোজিট অ্যাজ ওয়েল ফর ফার্স্ট টাইম বায়ার্স, বাট এনিওয়ে অন অ্যাভারেজ। সো ইন দ্যাট সিনারিও আমি বলবো যে অনেকেরই উচিত যে জিনিসটা সিরিয়াসলি চিন্তা করা যে ওকে আমি কি ওয়েট করব আনটিল আই গেট মাই ড্রিম হোম ফর $500,000, নাকি আমি 300,000 দিয়ে এখন যেটা পাই ইদার আই কম্প্রোমাইজ দ্য লোকেশন, অথবা সেম লোকেশনে থাকলাম হাউসের জায়গায় ফ্ল্যাট নিলাম, হ্যাঁ নিয়ে নেই রাইট নাও। বাট আপনি যদি এটা এখন নিয়েও নেন এর মানে এই না যে ইউ ক্যান নট বাই হাউস লেটার অন, রাইট? 3 years 5 years ডাউন দ্য লাইন ওয়েন ইউ আর ইন এ রাইট সিচুয়েশন, তখন আপনি সেকেন্ড প্রপার্টি বিগার হাউস আপনি কিনতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম যে রাইট নাও যে প্রপার্টিটা আপনি কিনলেন অ্যাপ্রিসিয়েশন হবে, এটা থেকে হ্যাঁ এটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, আপনার মর্গেজ আপনি রেন্ট পে না করে মর্গেজ পে করছেন, সো আপনার ক্যাপিটালটা রিডিউসও হবে, মর্গেজ হবে। দেখা যাবে যে 5 years আফটার আপনি এই প্রপার্টি থেকেই রিমর্গেজ করে হয়তো ডিপোজিট বের করে ফেলতে পারতেছে। হ্যাঁ, সো আই থিং দিস ইজ ওয়ান অফ দ্য টিপস আই ক্যান। আসলে আপনি কিন্তু ভালো কথা বলছেন, মানে আপনি যে ড্রিমের কথাটা বললেন যে আমার একটা ড্রিম আছে, হয়তো লন্ডনে একটু বাইরে গিয়ে একটু গার্ডেন টার্ডেন ভালো বাড়ি কিনবো, কিন্তু আমি অ্যাফোর্ড করতে পারতেছি না। কিন্তু আপনি প্রপার্টি ল্যাডারে ওঠাটা খুব জরুরি, কারণ ওটা যদি না হয় তাহলে আপনি কিন্তু খালি ভাড়া দিয়ে যাচ্ছেন, এটা তো আপনার কাছে কিন্তু সেভিং হচ্ছে না। আর মেইনলি ইউকে এর যে মার্কেট রাইট নাও, ওকে ইউএস এর মার্কেট ইজ ডিফারেন্ট, ওইখানে রেন্ট কম, মর্গেজ পেমেন্ট বেশি। বাট ইউকের মার্কেট ওয়াইজ আপনি প্রিটি মাচ যেখানেই দেখেন ইন 95% সিনারিও আপনি দেখবেন মর্গেজ পেমেন্ট কম হবে, রেন্ট বেশি হবে, অথবা হেড টু হেড। হেড টু হেড হইলো তো আপনি কিছু থাকছে না। হ্যাঁ, আপনি ল্যান্ডলর্ডের মর্গেজ পে করতেছেন, জি আপনি এটা থাকতেছে না কিছু। থ্যাংক ইউ। তো আপনি টাচ করছেন ব্যাপারটা, কিন্তু আমি একটু মোর স্পেসিফিক একটু জানতে চাই আর কি, যে কারো কাছে যদি এরকম একটা সিনারিও থাকে, কারো যে তাদের ফ্যামিলি ইনকাম, হাজবেন্ড এন্ড ওয়াইফ চাকরি করে, মনে করেন বিফোর ট্যাক্স 80K অ্যানুয়াল ইনকাম আছে, তাদের কাছে একটা 30,000 পাউন্ডের সেভিং আছে, তো তারা কি ধরনের টার্গেট করতে পারে? মানে আমি যেটা বুঝতে চাই যে কি ধরনের মর্গেজ তারা পেতে পারে। তাহলে মর্গেজের তারা যদি মনে করেন 20% ডিপোজিট দেয়, তাহলে 80% মর্গেজ, বা 10%, 90%, মানে কি ধরনের? আমাদের অনেকে যখন ফার্স্ট টাইম বায়ার ছিলাম, আমারও এরকম একটা সিনারিও ছিল যে আমি আসলে কিটা টার্গেট করব। তো এইরকম একটা সিনারিওতে একটা মানে আমাদের যে দর্শক তারা কি ধরনের টার্গেট করতে পারে আপনার অভিজ্ঞতা থেকে? হ্যাঁ, দবির ভাই, এটা ভেরি গুড কোশ্চেন, বিকজ এই কোশ্চেনটা আমরা মোস্ট অফ দি ফার্স্ট টাইম বায়ার আমাদেরকে আস্ক করে এই কোশ্চেনটা, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো ওয়্যার ইউ স্ট্যান্ড রাইট নাও, তাই তো। সো 80K আপনি যে সিনারিওটা দিলেন, তো হাজব্যান্ড ওয়াইফ হাউস হোল্ড ইনকাম আমরা ধরলাম 80K গ্রস, ওকে, বিফোর ট্যাক্স। কুড বি এমপ্লয়মেন্ট হতে পারে, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, ধরলাম 80K, ওকে। এবং ধরলাম যে ইয়াং ফ্যামিলি, 1 or 2 চিলড্রেন, ক্রেডিট হিস্ট্রি আমরা ধরলাম নট এক্সিলেন্ট বাট নট ব্যাড, অ্যাভারেজ অর ভেরি গুড, হ্যাঁ, এবং আমরা ধরলাম তাদের তেমন একটা লায়াবিলিটি নাই, কারণ এখানে একটা মর্গেজ অ্যাফোর্ডেবিলিটি ক্যালকুলেশনে অনেক জিনিস আছে, বাট আমরা ধরে নিলাম স্ট্যান্ডার্ড তাদের হয়তো স্মল ক্রেডিট কার্ড বিলস আছে, ফিউ থাউজেন্ড, স্মল একটা কার লোন আছে, বাট নাথিং মেজর, হ্যাঁ নাথিং মেজর, এন্ড দে আর লেটস সে দে আর বিটুইন এজ ধরলাম আমরা বিটুইন 30 to 40 রেঞ্জ, ওটা তো ফ্যাক্টর, হ্যাঁ এটাও ফ্যাক্টর, 30 to 40 রেঞ্জ আমরা ধরলাম, ওকে। সো ইন দ্যাট সিনারিও গুড নিউজ, দেয়ার ইজ এ গুড নিউজ নাও, ওকে। Back in the days, not that long, even আপনার couple of years ago, most of the lender ইনকাম টু মর্গেজ রেশিও ক্যাপ ছিল 4.5 times। আচ্ছা, হ্যাঁ, সো আপনার ইনকাম যদি 100,000 হয়, 4.5 হচ্ছে 450,000। দ্যাটস ইট।
এটা ছিল ক্যাপ। এর মানে এই যে দিবে সবাই তা না, বেসড অন দ্যাট সিনারিও দে কুড গিভ লেস, ধরেন 3.5 টাইমস দিতে পারে। দিস ইজ দ্য সিলিং, এক্সেপশন ছিল, এক্সেপশন কিছু ল্যান্ডার দিত বেশি, বাট মোস্ট অফ দ্য ল্যান্ডার 4.5 এর মধ্যে ক্যাপ ছিল। নাও রিসেন্টলি ফর পাস্ট 1 year অর সো এটা ইনক্রিজ হয়েছে, অনেক ফ্লেক্সিবিলিটি আসছে, ইজ ডিউ টু গভর্নমেন্ট পলিসিস ইজ ওয়েল। গভর্নমেন্ট পলিসিও করছে যে যেহেতু সব কিছু এত এক্সপেন্সিভ, প্রপার্টি প্রাইস এক্সপেন্সিভ, ইনফ্লেশন ইজ হাই, সো আমরা অ্যাফোর্ডেবিলিটিটা একটু রিল্যাক্স করি, সো এফসিএ রুলস একটু রিল্যাক্স করছে। সো এখন মেনি ল্যান্ডার্স ইনক্লুডিং হাই স্ট্রিট ল্যান্ডার্স, ফর এক্সাম্পল নেশন ওয়াইড যেটা করে, এবং ফিউ আদার হাই স্ট্রিট ল্যান্ডার্স, বেসড অন ক্লায়েন্ট সিনারিও যদি জবটা স্টেবল হয় বা ইনকাম স্টেবল হয়, তারা আপ টু 6 টাইমস অফ ইনকাম ল্যান্ড করবে। নট এভরিওয়ান উইল গেট ইট দো, হ্যাঁ, স্টেবল হইলে আপ টু 6 টাইমস অফ ইনকাম। সো তার মানে উইথ 80,000 ইউ হ্যাভ গো অপশন 4.5 গুণ থেকে 6 গুণ পর্যন্ত বেসড অন ক্লায়েন্ট সিনারিও নেওয়া যাবে। ডিপোজিট এগেন উইথ 5% মিনিমাম ডিপোজিট ফার্স্ট টাইম বায়ার নেওয়া যাবে। 10% দিয়ে মোস্ট অফ দ্য ডিল পাওয়া যায়, বাট 5% দেয়ার আর সাম ডিলস, কিছু ডিল আছে অ্যাভেলেবল। আর স্ট্যাম্প ডিউটি ওয়াইজ তো আমরা জানি যে আপ টু 300,000, যদিও স্ট্যাম্প ডিউটির এই ফিগারটা চেঞ্জ হয় অলওয়েজ, বাট রাইট নাও লাস্ট টাইম আই চেকড 300,000 পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি, হ্যাঁ হ্যাঁ, ফর ফার্স্ট টাইম বায়ার্স। সো আই গেস এইটা একটা, ওই স্ট্যাম্প ডিউটিটা আবার কেউ যদি 5.5 মিলিয়নের উপরে করে তাহলে ওই অফারটা পাবে না এখন। আই ডোন্ট রিয়েলি নো মেনি ফার্স্ট টাইম বায়ার যে 5 মিলিয়নের উপরে যায়। ও না, শুধু অনলি 5 মিলিয়ন বলছেন, হ্যাঁ না পাবে, বাট এটা হচ্ছে আপনার টিয়ার ওয়াইজ। আচ্ছা আচ্ছা। সো ফার্স্ট 300,000 সে ধরেন জিরো স্ট্যাম্প ডিউটি, তারপর 300 থেকে নেক্সট যে এই রেশিও পর্যন্ত, তারপর একটা রেট, এইভাবে হবে, বাট হ্যাঁ ফার্স্ট 300 পর্যন্ত সে পাবে। থ্যাংক ইউ আমাদের দর্শকদের জন্য খুব উপকার হবে আপনার আলোচনা। তো আমরা একটু নাসির ভাইয়ের কাছে আসতেছি। তো নাসির ভাই, আপনি তো একটু অ্যালাউয়েবল এক্সপেন্স নিয়ে আলাপ করলেন, পাশাপাশি আপনি একটু টাচ করলেন যে মর্গেজ ইন্টারেস্টের যে ব্যাপারটা, যে বেসিক রেট ট্যাক্স পেয়ার আসলে এফেক্ট হয় না অ্যাজ ইন্ডিভিজুয়াল, বাট যেহেতু যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হয়, আপনার নিজের নামে বাড়ি থাকে, তাহলে আসলে আপনি 20% ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন, মানে আপনার 20% এখানে অ্যালাউয়েবল এক্সপেন্স হচ্ছে না, এটা একটা সমস্যা। এই জন্য অনেক হয়তো কোম্পানি হিসাবে সুইচ করে, ওইটা আমি একটু পরের ডিসকাশন হবে। তার আগে ডিসকাশন যে ইন জেনারেল আপনার অভিজ্ঞতা থেকে যে যাদের প্রপার্টি ইনকাম আছে, আবার ভবিষ্যতে হয়তো প্রপার্টি সেল করতে হতে পারে, ক্যাপিটাল গেইন ট্যাক্স আসতে পারে, তাদের জন্য ইন জেনারেল কী কী ট্যাক্স স্ট্র্যাটেজি থাকা উচিত সবার? কেন ট্যাক্স তো একটা প্ল্যানিংয়ের ব্যাপার। আপনি বিক্রি করে কিন্তু অ্যাকাউন্টেন্টের কাছে আসলে চলবে না, আমি যেটা বুঝি। আপনি বিক্রি করে দিয়েছেন, তারপর আসলেন যে অ্যাকাউন্টেন্টের কাছে যে আমি কীভাবে ট্যাক্স সেভ করবো, তো এটা তো হবে না, আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে। তো এই বেসিক জিনিসগুলি যেগুলো হাউসকিপিংয়ের মতো আর কি, বেসিক জিনিসগুলি যে আমাদের কমিউনিটির যারা এন্টারপ্রেনার আছেন, যারা ইনভেস্টার আছেন, তারা কি বেসিক জিনিসগুলি সবসময় মনে রাখা দরকার আর কি? আসলে যে বিষয়টা হচ্ছে কি, আপনি ট্যাক্স প্ল্যানিংয়ে যাওয়ার আগে আপনি প্রপার্টিটা কি আপনার নিজের নামে কিনবেন নাকি আপনি লিমিটেড কোম্পানির নামে কিনবেন? তো এখানে যদি রাইটস আপনি ইন্ডিভিজুয়ালের এক্সপার্টের কাছে না যান, তাহলে তো আপনি বুঝতে পারবেন না এক্স্যাক্টলি আপনি where you are going to stand, তাই না? Especially when you are going to make a decision to buy a property under your name or the limited company, whichever way. সো এখানে আপনার এক্সপার্টের কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে কি আপনি কোথায় যাচ্ছেন। তো এখানে আপনি যদি ইন্ডিভিজুয়ালের আপনার পার্সোনাল ক্রাইটেরিয়াতে যদি আপনি বাড়ি কিনতে চান, আপনার প্রপার্টি কিনতে চান, তাহলে সেখানে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনাকে প্ল্যানিং করতেই হবে, আমি কি এটাকে আসলে শর্ট টার্মের জন্য যাচ্ছি, আর আমি কি বেসিক রেট ট্যাক্স পেয়ার নাকি হায়ার রেট ট্যাক্স পেয়ার, নাকি আমি জাস্ট দুই একটা প্রপার্টি কিনতে চাচ্ছি, নাকি আমি আসলে টু মেনি কমপ্লায়েন্সে আমি আসলে অ্যাকোমোডেট করতে পারি না নিজেকে, অথবা এটার জন্য আমি রেডি না। এটা একটা বিষয় আপনার কাজ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন লিমিটেড কোম্পানির দিকে আপনি একটু ড্র্যাগ করবেন, তখন ভিজিট করবেন, তখন আপনি দেখবেন যে কি আপনি কি হায়ার রেট ট্যাক্স পেয়ার, আপনি কি লং টার্মের জন্য পোর্টফোলিওতে যাচ্ছেন। এরপরে আপনি হয়তো আরেকটা বিষয় আছে যে এখানে অনেক সময় যেটা হয় যে আমি জাস্ট একটু কুইকলি টাচ করব, সেটা হচ্ছে আপনি যখন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি প্রপার্টিটা যখন কখনো সেল হবে, ডিসপোজ হয়ে গেলে আপনার কাছে 20%, 40% and 45% একটা অপশন।
আপনাকে ট্যাক্স দিতে হবে আপনার যেটা সেল প্রসিড নেট সেল প্রসিডের উপরে, কিন্তু পরবর্তীতে আপনি যখন কোম্পানিতে যাচ্ছেন, কোম্পানিতে গেলে সেটা হয়ে যাচ্ছে চার্জেবল গেইন, আমরা যেটা বলি অ্যাকাউন্টেন্সি ল্যাঙ্গুয়েজে চার্জেবল গেইন। এই চার্জেবল গেইনটা আসলে 19% অথবা 25% বেসড অন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন 18 আর 24 18 and 24 যেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো সেক্ষেত্রে আসলে ইটস অল অ্যাবাউট আপনি কিভাবে প্ল্যান করছেন, আপনি কি বেসিক রেটে আছেন নাকি হায়ার রেটে আছেন, আপনার কি শর্ট টার্ম প্ল্যান একটা দুটো প্রপার্টি নাকি লং টার্ম প্ল্যান, আর আপনি ট্যাক্স অ্যাডভান্টেজগুলোকে নিতে গেলে আপনার প্রপার এক্সপার্টিস অ্যাডভাইসটা আপনি নিচ্ছেন কিনা আপনার এই ডিসিশনটা মেক করার জন্য। সো ইন দ্য এন্ড আমার কাছে মনে হয় যে প্রপার এক্সপার্টিজের অ্যাডভাইস দরকার আছে, অফকোর্স দরকার আছে। জেনারেলি যেটা সামারি আসলে যে ইন্ডিভিজুয়াল ভার্সেস কোম্পানির যে সামারিটা এরকম হলো যে জেনারেল যে গাইডেন্স, যে আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন, আপনি যদি টু মাচ কমপ্লায়েন্সের মধ্যে না যেতে চান, আপনার পোর্টফোলিও যদি ভাস্ট না হয় যে একটা দুইটা প্রপার্টি আর বেশি আমার বাড়াবো না, তাহলে হয়তো আপনি নিজের নামই বেস্ট অপশন। এবং যদি আপনাকে ওই প্রপার্টির ইনকাম আবার নিতে হয়, মানে আপনি ওই ইনকামটা ইউজ করতে হয়, আপনি কোম্পানিতে যদি রাখতে পারেন তাহলে আপনি কোম্পানিতে চান, যদি আপনি বড় করতে চান, বেশি প্রপার্টি কিনতে চান, আপনি হায়ার রেট ট্যাক্স পেয়ার হন, এবং এটা রিইনভেস্ট করতে চান, মানে আপনি ডিভিডেন্ড নেবেন না, আপনি রিইনভেস্ট করতে চান, কারণ ডিভিডেন্ড নিলে তো আবার হায়ার রেট ট্যাক্স পেয়ার হিসেবে আপনার হাই ট্যাক্স দিতে হবে 33.75। আপনি কর্পোরেশন ট্যাক্স দেওয়ার পরে আবার 33.75 টাকাটা না নিয়ে যদি আপনি রাখতে পারেন, ফার্দার ইনভেস্ট করতে পারেন, তাইলে আসলে কোম্পানি সুইটেবল, মানে ইন জেনারেল আর কি। তারপরেও প্রত্যেক সিনারিও ডিফারেন্ট হইতে পারে, এই তো ব্যাপারটা। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। তো আপনার কাছে আবার আসবো আমি, আপনার কাছে যে আলোচনাটা আসান ভাই, সেটা হচ্ছে যে বাই টু লেট প্রপার্টি তো অনেক সমস্যা। আমরা একটু যখন নাসির ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে মর্গেজ ইন্টারেস্ট, তারপর ইন্টারেস্ট রেট ইজ কোয়াইট হাই, আপনি যেটা একটু টাচ করলেন। আমরা জানি যে কোভিড-19 পরে ইন্টারেস্ট রেট কম ছিল, কিন্তু রিসেন্টলি ইন্টারেস্ট রেট কয়েকবার হাইক হয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড, সেজন্য ইন্টারেস্ট রেট এখন তো অনেকটা মোটামুটি 4-5 বা 5.5% এরকম। কিন্তু আপনি যখন আবার বাই টু লেটে যাবেন তখন এটা হয়তো একটু বেড়ে যেতে পারে। তো এখন এই সমস্যার মধ্যে আমাদের কমিউনিটিতে যারা এখনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আপনার কি মানে আপনার কাছে কি কোনো মানে পোর্টফোলিও বা কোনো ওয়ে আউট আছে কিনা, বা আপনার এখন কি চলতেছে, মোটামুটি মানুষজন কি ধরনের ইনভেস্ট করতেছে, এই ব্যাপারে যদি একটু গাইডেন্স দিতেন আর কি। হ্যাঁ, ডেফিনেটলি দবির ভাই। সো খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা, বিকজ আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা ধরেন একটা ডিপোজিট সেভ করছে এবং তারা প্রপার্টিতে ইনভেস্ট করার ইচ্ছা ছিল, বা অনেকে করতেছে, অনেকে কন্টিনিউয়াসলি অনেক প্রপার্টিতে ইনভেস্ট করছে। বাট রাইট নাও, বিকজ আমরা লাস্ট 10-15 ইয়ার্সে যেটা দেখছি যে ইন্টারেস্ট রেট ছিল হিস্টোরিক্যালি লো, তো তারা মান্থলি মর্গেজ পেমেন্ট কম আসতো, তারা প্রফিট করতে পারতো। বাট রাইট নাও ইন্টারেস্ট রেট ইজ সো হাই। আচ্ছা, আমাদেরকে ব্রেকে যেতে হবে, সরি। হ্যাঁ, ব্রেকের পরে আমরা ডিসকাশনটা চালু রাখবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিরতির আগে আমরা প্রপার্টি ট্যাক্সের যে ইনকাম, রেন্টাল ইনকাম, অ্যালাউয়েবল এক্সপেন্স, তারপরে ফার্স্ট টাইম বায়ারের মর্গেজ, এই নিয়ে ডিসকাস করতেছিলাম। তারপরে আমরা একটু ট্যাক্স স্ট্র্যাটেজি নিয়েও কথা বললাম। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি আপনার পোর্টফোলিওতে প্রপার্টি রাখবেন না লিমিটেড কোম্পানিতে রাখবেন, সিনারিওটা কীরকম হবে, এ নিয়েও ডিসকাস করেছি। তো বিরতির আগে আমরা ডিসকাস করতেছিলাম আসান ভাইয়ের সাথে যে আমরা তো আসলে বাই টু লেট প্রপার্টির অনেক রেস্ট্রিকশন, দি ইন্টারেস্ট রেট কোয়াইট হাই, প্রফিটেবিলিটি মার্জিন অনেক কম। তো সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে যারা ইনভেস্টর আছে তাদের জন্য কোনো ওয়ে আউট বা অন্য কোনো পোর্টফোলিও আছে কিনা সে ব্যাপারে। তো আসান ভাই, সরি আমাদেরকে বিরতিতে যেতে হয়েছিল, তো এখন যদি আপনি একটু কন্টিনিউ করেন আমাদের দর্শকদের জন্য আলোচনাটা আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর। সো আমরা বিরতির আগে যেটা স্টার্ট করছিলাম ডিসকাশন, সেটা হচ্ছে যে ইনভেস্টরদের জন্য হ্যাঁ কি কি অপশনস, কি অপরচুনিটি রাইট নাও, বিকজ ইন্টারেস্ট রেট তো অনেক হাই। যখন আমরা ইভেন বিফোর 2022 যখন বাই টু লেটের অ্যাভারেজ রেট ছিল 2%, 2.5%, 3%, ইভেন 1.5% ছিল, তো তখন তো আমাদের ল্যান্ডলর্ডরা একটা ডিসেন্ট প্রফিট দেখতো। বাট রাইট নাও on average buy to let rate over 4.5%, 4.5-5%, and that's been the best rates available. তো এই সিচুয়েশনে কি করা উচিত? নাও যারা অলরেডি এক্সিস্টিং ল্যান্ডলর্ড, তাদের তো অপশনস ইজ ভেরি লিমিটেড।
হ্যাঁ, তাদের কাইন্ড অফ আমি বলবো যে ভেরিয়েবল রেটে যাতে তারা না যায়, তারা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আপনারা এখন আবার ফিক্স করেন। আমরা যেটা আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করতেছি রাইট নাও, যে লঙ্গার পিরিয়ডের জন্য ফিক্স যাতে না করে। অনেকে ইউজুয়ালি 5 ইয়ার্স ফিক্স করতে পছন্দ করে, তারা পিস অফ মাইন্ড চায় যে আমার রেট ফিক্স সার্টেনটি চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট রাইট নাও উইথ হাই রেট 4.5-5% রেট 5 ইয়ার্স ফিক্স করাটা আমরা রেকমেন্ড করতেছি না, বা অফকোর্স ডিপেন্ড করে ক্লায়েন্টের সার্কামস্ট্যান্সেসের উপরে। এর রিজন হচ্ছে যে তারা হয়তো মিনিমাম 2 ইয়ার্স ফিক্স। আপনার কাছে মনে হয় যে আসলে এরকম হাই রেট ইকোনমির জন্য হয়তো সাস্টেনেবল না, ভবিষ্যতে হয়তো আমরা আবার অ্যাডজাস্টমেন্ট দেখতে পারি লোয়ার দিকে, এটাই তো মানে আইডিয়াটা নাকি? কেউ ফর শিওর তো বলতে পারবে না, তা তো বলতে পারি না, তারপর আমরা তো একটা প্যান্ডেমিক দেখলাম, আমরা ওয়ার্ড দেখলাম, ঠিক না? সো এনিথিং ক্যান হ্যাপেন। বাট এই ব্যাংক অফ ইংল্যান্ড যে ইন্টারভেনশন তো থাকতে হবে একটা না একটা সময়, ইকোনমি যদি স্ট্যাগনেট হয়ে যায় তাহলে তো ব্যাংক অফ ইংল্যান্ড তো ইন্টারভেনশন করতে হবে না, মনিটারি সাইডে। তারপর মেসেজটাও ব্যাংক অফ ইংল্যান্ডের কাছ থেকে এরকমই যে এটা হচ্ছে টেম্পোরারি মেজার, রাইট না যে রেটটা এটা নট ফর এ পার্মানেন্ট। যখন ইনফ্লেশন একটু কমবে, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তারা তাদের প্ল্যান হচ্ছে রেট রিডিউস করে নিয়ে একটা স্টেবল রাখা, স্টেজে নিয়ে যাওয়া। সো রাইট নাও ইটস এ টেম্পোরারি মেজার, এবং এটা কেউ এক্সপেক্ট করে না টু লাস্ট লং আনলেস দেয়ার ইজ আনসার্টেন সার্কামস্ট্যান্সেস, যে ওয়ার হচ্ছে, প্যান্ডেমিক, যেগুলো তো কারো কন্ট্রোলে নাই। তো ওই জন্য হয়তো 2 ইয়ার্স যারা এক্সিস্টিং ল্যান্ডলর্ড ফিক্স করে দেখতে পারে। এর মানে এই না যে 2 ইয়ার্স পর রেট চিপার হবে, দেয়ার ইজ এ চান্স even এক্সপেন্সিভ হতে পারে, উই ডোন্ট নো। But everyone hope if there is no more war and no more mess around with politics and stuff, আমরা হোপ করতেই পারি for much better rate. That's one thing existing now. যারা অনেকে ডিপোজিট নিয়ে রেডি, আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের পোর্টফোলিও ল্যান্ডলর্ড বা ইনভেস্টার্স কন্ট্যাক্ট করে এবং ডিসকাস করে এই ম্যাটারটা, জানতে চায় যে আমাদের ফান্ড আছে 100-200,000 অর মোর, আমরা কোথায় ইনভেস্ট করবো, কী করবো? কারণ মোস্ট অফ দ্য প্রপার্টি তারা দেখে, এবং যখন তারা ক্যালকুলেট করে যে কত রেন্টাল ইনকাম পাবে উইথ দ্য কারেন্ট রেট, মর্গেজ পেমেন্ট কত হবে, আফটার দ্যাট দ্য লিটল প্রফিট দে মেক, ট্যাক্স পে করার পরে দ্যার ইজ নট মাচ লেফট। তা আপনি 100,000-200,000 ইনভেস্ট করে হেডেক নেবেন, আর আপনার যদি কোনো প্রফিটই না থাকে অর অনলি ফিউ £100 পার মান্থ, ইজ ইট ওয়ার্থ ইট? ওকে, সো আমি নিজেও ইনভেস্টার, আমি প্রপার্টিতে ইনভেস্ট করি, শেয়ার অ্যান্ড আদার পোর্টফোলিওগুলোতে করি, বাট ওই সব নিয়ে আমি ডিসকাস করবো না আজকে। বাট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলবো যে ইটস নট ওয়ার্থ ইট। ওকে, নাও এই কোশ্চেনটা মানে আনসারটা এমন হতে পারে যে ওকে, আপনি মর্গেজ অ্যাডভাইজার, আপনি ডিসকারেজ করতেছেন মর্গেজের জন্য, তাহলে আপনার আপনার বিজনেসে লাল বাতি জ্বলবে। দ্যাটস ডিফারেন্ট থিং, বিকজ উই রিয়েলি ওয়ান্না give the true message to the client, not just to sell something. Okay, so true message হচ্ছে even আমি আমার পার্সোনালি আমি আমার নিজের মানি ইনভেস্ট করব না if I'm not making profit. Now alternative option হবে, যেটা আমি ক্লায়েন্টদেরকে বলি যে ওকে, প্রফিটের there are few options না, আপনি মান্থলি রেন্টাল ইনকাম থেকে প্রফিট করতে পারেন, বাট যেটা এখন খুব টাফ unless it's a really good deal, বা HMO property যেখানে রেন্টাল ইনকাম হাই, প্রফিট হওয়াটা টাফ এখন, বা ভেরি মিনিমাম। ওকে, অল্টারনেটিভ অপশন হচ্ছে গুড ডিল। আপনি যদি নেগোশিয়েট করে ডিসকাউন্টেড প্রাইসে কিনতে পারেন, দেন ইট মেক সেন্স। সো ফর এক্সাম্পল, যখন রেট কম থাকে, আমি দেখছি যে 400,000 এর প্রপার্টি 4-5 পিপল বিডিং করে 440-450 কিনে, 420 কিনে, 20, 30, 40, 50,000 বেশি দিচ্ছে, কিনাতেই লস এখন। হ্যাঁ, এখন কিন্তু সেই বিডিংটা নাই। এখন যদি একটা প্রপার্টি অ্যাডভার্টাইজ হয় 400,000, আপনার অপশন আছে 20-30,000 অর মোর নেগোশিয়েট করে কম প্রাইসে কেনা, ডিসকাউন্টেড। হ্যাঁ, এর রিজন হচ্ছে যে এখন যেহেতু রেট হাই, মার্কেটে বায়ার্স কম, তাদের মানি আছে, অনেকেই ফান্ড নিয়ে বসে রয়েছে, বাট দে আর লুকিং হোয়াট হ্যাপেন। সো ক্লায়েন্টদের এইভাবে দেখতে হবে ডিলগুলা, যে ওকে, আমি ইন্টারেস্ট রেট বেশি, মান্থলি প্রফিট করতে পারবো না, বা ভেরি স্মল প্রফিট হবে, বাট এই ইন্টারেস্ট রেট তো লং টার্ম থাকবে না, হয়তো 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স ম্যাক্স না। তো আমি যদি নেগোশিয়েট করে 5%, 7%, 10% ডিসকাউন্টে প্রপার্টি কিনতে পারি, আই মাইট নট মেক প্রফিট ফর নেক্সট 2, 3, 4 ইয়ার্স, বাট এই যে ডিসকাউন্টে আমি কিনলাম, এটাই আমার প্রফিট, এটাই অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, বিকজ প্রপার্টির ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 400, বাট ইউ আর বাইং ফর 360, 370।
হ্যাঁ, আর এই ডিলগুলো কোথায় পাবেন? এই ডিলগুলো ইউজুয়ালি আপনি অনলাইনেও পাওয়া যায়, এখানে কোনো স্পেশাল গুরুর কাছে যাইতে হবে না ডিল, কারণ অনেকে ডিল সেল করে, অনেকে কোর্স সেল করে, নো নিড। আপনি প্রপার্টি দেখেন, অকশন আছে, অকশন একটা অপশন, বাট আপনি স্ট্যান্ডার্ড প্রপার্টি দেখেন রাইট মুভে, জুপলাতে ফোন করেন এস্টেট এজেন্টকে, ভিউ করেন, এবং আপনি যখন অফার দিবেন ইউ স্টার্ট উইথ 10% লেস। কারণ আমরা দেখতেছি উইথ দ্য হিস্ট্রিক্যাল সিনারিও ফর লাস্ট ফিউ ইয়ার্স, যে আগে যখন একটা প্রপার্টিতে 10 জন বিড করতে, এখন একটা প্রপার্টি সেল হইতে অনেক সময় লাগতেছে, 1 or 2 people offer, so you have better chance negotiating directly. সাপ্লাই ডিমান্ড আর কি। হ্যাঁ, exactly. So I guess if that works for investors, makes sense. Alternatively, what we are doing a lot now, সেটা হচ্ছে সেমি কমার্শিয়াল and কমার্শিয়াল। আমাদের অনেক ইনভেস্টর মুভ করে গেছে ফ্রম স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল থেকে, বিকজ স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়ালে স্ট্যাম্প ডিউটিও হাই, অ্যাজ এ ইনভেস্টার্স আপনি হায়ার রেট স্ট্যাম্প ডিউটি পে করতেছেন। সো এখন আপনি যদি সেমি কমার্শিয়াল একটা প্রপার্টি কেনেন, যেটাতে শপ ডাউনস্টেয়ার্স, রেস্টুরেন্ট ডাউনস্টেয়ার্স, হ্যাঁ, এরকম কিছু একটা, উপরে ফ্ল্যাট, it's a semi-commercial. Semi-commercial property-তে stamp duty is much less than fully residential. হ্যাঁ, এটা একটা অপশন। আর semi-commercial property usually rental income ও ভালো হয় if it's in a good location, because আপনি সব নিচে আছে একটা রেন্ট পাচ্ছেন, আবার উপরে কল আছে, কলটা একটু নিয়ে নিই। হ্যাঁ, শিওর। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি। আমি পৃথিবীতে একক কারেন্সি সম্বন্ধে কিছু কথা বলতে পারবো? এটা তো আমাদের আজকে আমরা ডিসকাস করতেছি প্রপার্টি ট্যাক্সেশনের উপরে, বুঝছেন? এই টপিকের সাথে এটা রেলেভেন্ট যাচ্ছে না। আপনি যা রেলেভেন্ট কোন কোশ্চেন আছে? হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতেছেন? জি আমি শুনতেছি। আপনার যে টপিকটা, এটা আজকে টপিকের সাথে রেলেভেন্ট না। আপনি প্রপার্টি রিলেটেড কোনো কোশ্চেন আছে আপনার? আচ্ছা, ঠিক আছে, আমার প্রপার্টি নিয়ে আমি কথা বলতে চাই। আচ্ছা, আমি গড় বাই করেছি 1991-এ 14 জানুয়ারি। এখন পর্যন্ত আমার কাছেই আছে, কিন্তু মর্গেজ বাকি রয়েছে, মর্গেজ দিতে হবে। কিন্তু আমি যে কাউন্টিতে আছি, ল্যাঙ্কাশায়ার কাউন্টিতে, এই কাউন্টি আমার জন্য একটা পবিত্র মাটি। কিন্তু আমি এই যে গভর্নমেন্টের কাছে, এই দেশের কাছে আমি এই চাচ্ছি যে এই ল্যাঙ্কাশায়ার কাউন্টির মাটিটা আমার হয়ে যাক, আর এই দেশে এই যে আপনার প্রশ্নটা বলেন। এই ল্যাঙ্কাশায়ার কাউন্টির মাটিটা আমার হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দিতে। আচ্ছা, আপনি ডিসকাশন কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, শিওর। ওনার কোশ্চেনটা হয়তো ক্লিয়ার ছিল না, আমরা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। এনিওয়ে, কোথায় ছিলাম আমরা? জি, আপনি সেমি কমার্শিয়াল। হ্যাঁ, সো সেমি কমার্শিয়াল এটা এক্সপ্লোর করা যেতে পারে ফর ইনভেস্টার্স। কমার্শিয়াল প্রপার্টি, সো অনেক কমার্শিয়াল অ্যাসেট আছে, যে ওয়্যারহাউস, আপনি ফুললি কমার্শিয়াল প্রপার্টি, হোটেল বা অফিসেস, হ্যাঁ, রেস্টুরেন্টস, এই ধরনের কমার্শিয়াল প্রপার্টিতে কিন্তু ইফ ইটস এ গুড ডিল, রেন্টাল ইনকাম ভালো, এবং ক্লায়েন্টের জন্য হেডেকও কম, বিকজ ইউজুয়ালি কমার্শিয়াল প্রপার্টিতে যেটা হয়, যে আমরা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে আপনার ল্যান্ডলর্ড ইজ রেসপন্সিবল ফর রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, কিছু হলে ল্যান্ডলর্ডের করতে হবে, এবং দে আর রেসপন্সিবল। টেনেন্ট রেন্ট পে না করলে টেনেন্টকে বের করাও কোয়াইট টাফ এবং লেন্দি প্রসেস। কমার্শিয়াল প্রপার্টিতে জিনিসটা টোটালি ডিফারেন্ট, বিকজ এইখানে যেহেতু no one actually lives in there, it's a commercial asset, এখানে যে হিউম্যান অ্যাসপেক্টটা কম, সো এখানে রেগুলেশনটা কম। কমার্শিয়াল প্রপার্টিতে যদি কোনো ধরনের মেইনটেনেন্স বা এনিথিং নিডেড, টেনেন্টের রেসপন্সিবিলিটি এটা পে করা, এবং রেন্ট যদি তারা দেয়া মিস করে, ইজ ভেরি কুইক তাদেরকে কিক আউট করা। সো ফ্রম এ ল্যান্ডলর্ডস পার্সপেক্টিভ এটা a bit easier to maintain. অনেক সময় তো কমার্শিয়াল প্রপার্টিগুলিতে আপনি একটু মানে প্রিমিয়ামও নিতে পারেন যদি লোকেশন ভালো হয়, মানে যেটা ওইটাও একটা আলাদা ইনকাম হতে পারে। ইট ডিপেন্ডস, এখানে ওই রকম কোনো গাইডলাইন নাই, যেমন রেসিডেন্সিয়াল প্রপার্টিতে যে একটা মার্কেট রেন্ট, এই মার্কেট রেন্টের উপরে আপনি তেমন একটা যেতে পারবেন না, এরকম কিছু নাই ওইখানে নাই, বিকজ আমি দেখছি যে সেম প্লেসে কমার্শিয়াল আপনার বেসড অন এ শপ অর দ্য রেস্টুরেন্ট অর দ্য টাইপ অফ রিটেল ইট ইজ, আপনি রেন্ট ফিক্স করতে পারবেন। হ্যাঁ, বড়
বড় রিটেল হলে হায়ার রেন্ট, স্মলার রিটেল হলে লেস রেন্ট, হচ্ছে সেম প্রপার্টি। হ্যাঁ, এই অপশনটা আছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি, ইনভেস্টাররা যারা ইউজুয়ালি বাই টু লেট প্রপার্টিতে ইনভেস্ট করেন, আমি আপনাদেরকে বলবো একটু রিসার্চ করতে। সেমি কমার্শিয়াল, কমার্শিয়ালের একটু প্রাইস, মার্কেট রেন্ট, মার্কেট প্রাইস, এগুলো একটু আপনারা চেক করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে ইউজুয়ালি রেসিডেন্সিয়াল প্রপার্টি থেকে কমার্শিয়াল প্রপার্টির প্রাইস কম হয় একটু। এর মানে এই না যেগুলো লেস ডিজায়ারেবল, এর মানে হচ্ছে মোস্ট অফ দি ল্যান্ডলর্ড বা মোস্ট অফ দ্য ইনভেস্টর তারা কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল টাচ করতে চায় না, বিকজ দে ফিল ইটস এ বিট কমপ্লিকেটেড। আর এর আরেকটা রিজন হচ্ছে ফাইন্যান্সটাও, বিকজ মোস্ট অফ দি অ্যাডভাইজার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অনেকেই যারা অ্যাভেলেবল আছে তারা কমার্শিয়াল বা সেমি কমার্শিয়ালে ফাইন্যান্স অ্যারেঞ্জ করতে পারে না, ইজ ডিউ টু ডিফারেন্ট রিজনস। সো এই জন্য এই ব্যাপারে ফাইন্যান্স পাওয়াটাও একটু টাফ হয়ে যায়। বাট যারা কমার্শিয়াল নিয়ে কাজ করে, যেই সব অ্যাডভাইজাররা, আপনারা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করেন তারা ইজিলি আপনাদেরকে ফাইন্যান্স এনে দিতে পারবে, দ্যাটস নট আ প্রবলেম। সো ফাইন্যান্স যদি সর্ট আউট হয়ে যায় আর আপনি যদি কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল প্রপার্টি সম্পর্কে একটু রিসার্চ করে ইনফরমেশন নেন, তাহলে আপনি বুঝতে পারবেন ইটস এ সেম থিং। তো ওইভাবে যদি আপনি ডাইভার্ট করেন, স্টিল দেয়ার আর গুড ডিলস অ্যান্ড গুড ডিলস টু বি মেড। এর রিজন হচ্ছে লেস বায়ার্স, লেস কম্পিটিশন। Still uncharted territory, lots of people. Exactly. It's not crowdy, is it? যখন সবাই কমার্শিয়ালের দিকে দৌড়াবে তখন কমার্শিয়াল ও রেসিডেন্সিয়ালের মধ্যে হবে। But obviously this is the early mover advantage আমরা যেটা বলি, যে আর্লি মুভ করলে এটা অ্যাডভান্টেজ পায় না, যেটা আপনি বলতেছিলেন। বাট আরেকটা জিনিস হচ্ছে, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে টাকা ব্যাংকে রেখে দিয়ে ফালায় রেখে কোনো লাভ নাই। ইনফ্লেশনে আপনার ফান্ড মানে মানির ভ্যালু লেস হচ্ছে। সো ইনভেস্টেড সামওয়ার, বা ইনভেস্টেড ওয়াইজলি। রাশ করে কোথাও ইনভেস্ট করে আবার টাকা লুজ করেন না। ইনভেস্টেড ওয়াইজলি, ডাজন্ট হ্যাজ টু বি প্রপার্টি, এনি আদার প্লেসেস। ইফ নট, অ্যাটলিস্ট কোনো একটা সেভিং অ্যাকাউন্টে উইথ 3-4% ইন্টারেস্ট রেট হইলেও আপনারা টাকাটা রাখেন, ইনফ্লেশনটা বিট করার জন্য, যাতে ইনফ্লেশনটা অ্যাট লিস্ট বিট করে। শুধু ক্যাশ অ্যাকাউন্টে প্লিজ ফালায় রাখেন না। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা ছোট প্রশ্ন আছে, আপনি যে সেমি কমার্শিয়ালের কথা যে বললেন, এখানে মানে মোটামুটি কিরকম ডিপোজিট মিনিমাম রিকোয়ারমেন্ট যদি কেউ কিনতে চায়? হ্যাঁ, সো ভেরি গুড কোশ্চেন দবির ভাই, বিকজ হয়েছে কি যে সেমি কমার্শিয়াল, কমার্শিয়ালের অ্যাডভাইজার মার্কেটে আপনি যদি 20 জন মর্গেজ অ্যাডভাইজারে নক করেন, হয়তো একজন বলবে আমি করতে পারি, 19 জন ওই প্রোডাক্টগুলো তাদের নাই, বিকজ ইটস এ রেস্ট্রিকটিভ অ্যাক্সেস, সবার এটা অ্যাক্সেস থাকে না। তো এই জন্য অনেকের কাছে এটা টাফ মনে হয়। বাট ইটস এ সেম থিং, 25% ডিপোজিট আর আমরা 75% ফাইন্যান্স আপনার অ্যাডভাইজার আইনা দিতে পারবে যারা করে এটা। কমার্শিয়াল সেম লাগে বাই টু লেট প্রপার্টি। বাই টু লেট প্রপার্টি আমি প্রশ্নটা করছি, অনেক সময় আমাদের চিন্তা থাকে যে হয়তো আরো বেশি টাকা লাগে কিনা। স্টিল ইজ ম্যানেজেবল, ইজ ইট? 25%। নাও ডিপেন্ড অন দ্য ডিল। এখন কিছু প্রপার্টি, কিছু অ্যাসেট হইতে পারে ভেরি ব্যাড কন্ডিশন, আপনাকে কেনার পর অনেক কাজ করাতে হবে, তো তখন তো ল্যান্ডার বলবে যে আমি ফুল 75 দিব না বিকজ অফ দ্য কন্ডিশন অফ দিস প্রপার্টি। তো তখন তারা হয়তো 65-70 করবে। বাট ইফ ইটস এ রেডি টু লেট কন্ডিশন, আপনি কিনেই লেট করতে পারবেন, রিস্ক ফ্যাক্টর কম আর কি, কিনে আপনি লেট করতে পারবেন, তেমন মেজর কোনো কাজ করাতে হবে না। পেইন্টিং, কার্পেটিং, ফ্লোরিং, দোজ আর ফাইন। হ্যাঁ, তাহলে আপনি 75% পর্যন্ত ফান্ডিং পাবেন, সেম লাইক এ বাই টু লেট প্রপার্টি। ইজ দ্য সেম অ্যাকচুয়ালি। আমি এই জন্য আপনাকে প্রশ্নটা করছি যে ডিফারেন্সিয়েট আছে কিনা এখানে, তেমন কোনো ডিফারেন্সিয়েট নাই। সো সেম লাইক এ বাই টু লেট প্রপার্টি, রেন্টাল ইনকাম মোর দ্যান রেসিডেন্সিয়াল হোম, সেমি কমার্শিয়াল অ্যান্ড কমার্শিয়ালে। অনলি ওয়ান থিং ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা হায়ার হবে। বাই টু লেট প্রপার্টির যে ইন্টারেস্ট রেট, কমার্শিয়ালের প্রপার্টির ইন্টারেস্ট রেট এর চেয়ে হায়ার হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আপনি এটা অফসেট করতে পারবেন উইথ দ্য প্রাইস, কারণ আপনি মাছ চিপার প্রাইসে কিনতে পারবেন একটা রেসিডেন্সিয়ালের চেয়ে, আপনার স্ট্যাম্প ডিউটি কম আসবে, হ্যাঁ, আবার আপনার রেন্টাল ইনকাম হাইলি লাইকলি বেশি হবে। সো কনসিডারিং দোজ 3 অ্যাডভান্টেজ, আপনার ওয়ান ডিসঅ্যাডভান্টেজ যে আপনার ইন্টারেস্ট রেটটা হাই। নরমালি একই স্পেস হইলে, আমি যেটা বুঝি কি একই স্পেস, আমি যদি বলি 1 স্কয়ার ফিট বা হোয়াট এভার, আমার ততটুকু ধারণা যে যদি এটা কমার্শিয়াল হয়, দে উইল বি হ্যাভিং অ্যাট লিস্ট 20-25% মোর রেন্ট দ্যান রেসিডেন্সিয়াল, ইজ ইট? ডিপেন্ড করে লোকেশনের উপরে, ডিপেন্ড করে হোয়াট টাইপ অফ কমার্শিয়াল। আমি দেখছি সেম হাই স্ট্রিটে যদি আপনার টেনেন্ট যদি হয় বুটস, আপনি এক ধরনের পাচ্ছেন রেন্ট, আবার যদি হয় একটা লোকাল অফ লাইসেন্স আরেকজন, আবার রেস্টুরেন্ট হলে আরেক। সো ইট ডিপেন্ডস। বাট কমার্শিয়ালে কেনার ক্ষেত্রে
ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টেনেন্ট। আমি এটা অ্যাডভাইস করব কেউ যদি কমার্শিয়াল ইন্টারেস্ট হয় এবং সেমি কমার্শিয়াল, যে আপনারা দেখবেন যে কারেন্ট টেনেন্টকে। হ্যাঁ, অনেক সময় অনেক সস্তা কমার্শিয়াল প্রপার্টি আসে মার্কেটে, আপনারা এটা ভুলে হুট করে যদি কিনে ফেলেন, পরে যদি দেখেন যে টেনেন্ট নোটিশ দিয়ে দিছে ল্যান্ডলর্ডকে, তারা 6 মান্থ বা 1 ইয়ার পরে চলে যাবে, যেমন অনেক ব্যাংক নোটিশ দিয়ে দিতেছে তারা আর অপারেশন সিজ করে ফেলছে। তো এই ধরনের হলে কিন্তু তখন আপনি সমস্যায় পড়ে যাবেন, বিকজ আপনার টেনেন্ট পাইতে, নিউ টেনেন্ট পাইতে যদি আবার 3 মান্থ 6 মান্থ টাইম লাগে, বা নিউ টেনেন্টের এখন রেন্ট যদি আবার কল আছে, কলটা একটু নিয়ে নি। হ্যাঁ শিওর। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপনাকে শুনছি, প্রশ্ন বলেন। জি ভালো আছেন রবি ভাই? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার একটা বাইটুলের প্রপার্টি আছে, জি। আমি এটাকে এখন চাইতেছি সাপোর্ট অ্যাকোমোডেশন করার জন্য। কি অ্যাকোমোডেশন বললেন? সাপোর্ট সাপোর্ট অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন। আচ্ছা, এখন এটা যদি সাপোর্ট অ্যাকোমোডেশন করি, তো এটা সেল করতে কি নর্মাল হাউস থেকে দেখি ভালো প্রাইস পাবো, না নর্মাল হাউসে ভালো প্রাইস পাবো? আপনার টিভিটা বন্ধ করে প্রশ্ন করবেন, কেন ইকো হচ্ছে, আমরা পুরো প্রশ্ন বুঝছি না। একটা সেকেন্ড। হ্যাঁ, টিভি এখন অফ করে দিচ্ছি। আমার একটা বাইটুলের প্রপার্টি আছে, জি। আমি এটাকে এখন চাইতেছি সাপোর্ট অ্যাকোমোডেশন করার জন্য। হ্যাঁ, এরপর বলেন। আমার প্ল্যান হইলো সাপোর্ট অ্যাকোমোডেশন করে 1 বছর পরে এটা সেল করে দিব। জি। তখন যদি সাপোর্ট অ্যাকোমোডেশন টাকা অবস্থা যদি সেল করি, কি সেল করতে কি পয়সা বেশি মিল পাওয়া যাবে, না কি তাকে ব্যাক টু নর্মাল হাউস করে সেল করবো, কোনটা করলে ভালো হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। হ্যাঁ, জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আপনি ভালো কোশ্চেন করছেন একটা। সো সাপোর্ট অ্যাকোমোডেশন বলতে আপনি হয়তো বুঝাচ্ছেন যে কেয়ার হোম। আপনি যদি এটাকে লেট করেন, ভাড়া দেন কেয়ার হোমকে, তাহলে 1 ইয়ার 1 বছর পরে আপনার সেল করতে সমস্যা হবে কি না? ভালো কোশ্চেন করছেন এবং আপনি সময় মতোই করছেন। কারণ আপনি যদি সাপোর্ট অ্যাকোমোডেশনে দেন এই প্রপার্টিটাকে, ওকে, তাহলে এটার স্ট্যান্ডার্ড বাইটলেট থাকতেছে না, এটা নন স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা হবে এবং আরও কিছু সমস্যা হবে। সেটা হচ্ছে আপনার এখন যে মর্গেজ আছে যে ল্যান্ডারের সাথে, হাইলি লাইকলি সেই ল্যান্ডার কেয়ার হোমে মর্গেজ দিবে না। আপনি এটা থেকে যদি কেয়ার হোমে মর্গেজ দেন, আপনার ব্রিচ অফ মর্গেজ কন্ট্রাক্ট হবে। কারণ আপনার মোস্ট অফ দি, যখন আপনি একটা স্ট্যান্ডার্ড প্রপার্টিতে মর্গেজ নেন, সেটাতে তারা অ্যালাউ করে লেট টু 1 ফ্যামিলি। আপনি যদি রুম ওয়াইজ ভাড়া দেন, তখন হেচেমো হয়ে যায়, ওইটাও তারা অ্যালাউ করে না। আর ওইখানে যদি আপনি কোনো বিজনেস রান করেন, কেয়ার হোম কিন্তু একটা বিজনেস, এটা যদি রান করা হয় যেখানে আপনার ইন্ডিভিজুয়াল রুমে ইন্ডিভিজুয়াল পার্সন থাকবে এবং ইটস এ কেয়ার হোম, ইটস এ বিজনেস রানিং অর চ্যারিটি, এটা তো ডেফিনেটলি ওই ল্যান্ডার কাভার করবে না তার মর্গেজে। সো ফার্স্ট অফ অল, আপনি যখন টেনেন্সি চেঞ্জ করবেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে ল্যান্ডারকে জানানো, পারমিশন নেওয়া। তো আপনি যখন এটা চাইবেন, তারা তখন না করে দিবে এক। আর আপনি যদি এটা না চেয়ে দিয়ে দেন তাদেরকে রেন্ট, তাহলে ব্রিচ হবে। ল্যান্ডার জানতে চাই পারলে তো সমস্যা হবে। বাট ওইটা বাদ দিয়ে যদি আপনি সেল করতে চান, যে কিনবে প্রপার্টিটা সে তো মর্গেজ পাবে না, কারণ যে কিনবে সে ক্যাশ টাকায় কিনলে ইজ ডিফারেন্ট থিং, কেউ দেখতেছে না। বাট সে যদি মর্গেজ নিতে চায়, তার ল্যান্ডার এসে যখন ভ্যালুয়েশন করে দেখবে এটা কেয়ার হোম, তখন তারা স্ট্যান্ডার্ড বাইটলেট মর্গেজ দেবে না। নাও কেয়ার হোমের জন্য মর্গেজ আছে সেপারেট, সেটা আবার কমার্শিয়াল মর্গেজ হয়ে যায়, যেটা সে অ্যারেঞ্জ করতে পারবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার হয়তো ছিল যে আপনার প্রপার্টির ভ্যালু বাড়বে কিনা। না, হাইলি লাইকলি ভ্যালু এফেক্ট হবে, এবং যদি এটা স্ট্যান্ডার্ড মর্গেজে কিনতে না পারে, তখন আপনার এটা ক্যাশ বায়ারের কাছে সেল করতে হবে ফর এ ডিসকাউন্টেড প্রাইস। সো আপনি হাইলি লাইকলি প্রাইস কম পাবেন। সো there are issues definitely। সো দর্শককে বলবো, আপনি আসলে প্রফেশনাল অ্যাডভাইস দিবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের এই প্রোগ্রামে আমরা চেষ্টা করি যে নলেজ শেয়ার করতে, কিন্তু প্রত্যেকটা আমাদের দর্শক যারা দেখেন, প্রত্যেকের সিনারিও ডিফারেন্ট। তো আমাদের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করে আপনারা ডিসিশন নেবেন না, আপনারা অবশ্যই প্রফেশনাল অ্যাডভাইস নেবেন। আমাদের প্রোগ্রামটা আসলে একটা ডিসক্লেমার, আমাদের প্রোগ্রামটা আসলে নলেজ শেয়ারের জন্য। থ্যাংক ইউ দর্শক, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। হাসান ভাই চমৎকার করে প্রশ্নের উত্তর দিলেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আর 3 মিনিট আছে, তো আমি একটু নাসির ভাইয়ের কাছে যেতে চাই। নাসির ভাই,
এটা সমস্যা যেটা হয় অনেকেই আমাদের কমিউনিটিতে আছে যে রেন্টাল ইনকাম অনেক সময় কারণে আমি দুইটাই রাখলাম যে ডিক্লেয়ার হয় না বা করে না। হ্যাঁ, এটা কিন্তু একটা ইস্যু হয় একটা সময়ে, অ্যাটলিস্ট প্রপার্টি যখন বিক্রি করে তখন ইস্যুটা হয়। তো এখন এই জন্য তো কিন্তু এই ব্যাপারটা কিন্তু HMRCও জানে, তো এই জন্য আসলে HMRC একটা ক্যাম্পেইন আছে, লেট প্রপার্টি ক্যাম্পেইন। তো এই লেট প্রপার্টি ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি আর এটা আসলে কেন, আর আমাদের দর্শকদের জন্য যে যদি কারো এরকম সিনারিও থাকে তার জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? আমাদের কাছে আসলে 3 মিনিটের মতো আছে। থ্যাংক ইউ। আসলে এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা আসলে HMRC ওনারা তাদের একদম রেগুলেশন আকারে লাস্ট নাম্বার অফ ইয়ার্স থেকে আউট সে অ্যারাউন্ড লাস্ট ওভার 10 ইয়ার্স থেকে তারা কিন্তু যে সমস্ত প্রপার্টি আপনি হয়তো জানেন এই দেশের মধ্যে অলমোস্ট একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট হচ্ছে প্রপার্টি। হ্যাঁ, এটা আমরা জানি। তো সেই জন্য HMRCর আপনার যে ট্যাক্স রেভিনিউ যেটা জেনারেট হয় সেটা আপনার মেজরিটি আপনাকে বলতে হবে, যদি প্রপার্টি রিলেটেড যদি হয় সেটা প্রপার্টি থেকে হচ্ছে। তো সেই জায়গায় দেখা গেছে যে আপনার লট অফ আমাদের আছে যে আপনার ল্যান্ডলর্ড আছে, তারা প্রপার্টি কিনছে। এটা আমার রিয়েল লাইফে আমি অনেককে দেখছি, যেহেতু আমরা একটা কমিউনিটিতে কাজ করি, ইভেন বিয়ন্ড কমিউনিটি কাজ করি। প্রপার্টি বাই করার পরে ওরা রেন্ট দিচ্ছে, রেন্ট দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু when it comes to the declaring the incomes to the HMRC, they said I will take a time and I will see exactly, and if HMRC come back to me and then I will take the initiative. তো এই জায়গাটাতে HMRC আসলে ওয়েল অ্যাড্রেস করছে লাস্ট নাম্বার অফ ইয়ার্স থেকে। অ্যাড্রেস করার পরে ওরা চিঠি দিচ্ছে। চিঠিটাই হচ্ছে কি আপনি যেটা বলছেন ক্যাম্পেইনটা। তো ক্যাম্পেইনটার মাধ্যমে এটা হচ্ছে ভলান্টারি ডিসক্লোজারের মতো কাইন্ড অফ। তো এই ডিসক্লোজার যদি আপনি ভলান্টারিলি করেন তাহলে আপনাকে একটা সিস্টেমেটিক প্রসেসে গভর্নমেন্ট HMRC নিয়ে আসলো ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি সেটাকে অনেস্টলি যদি ডিক্লারেশনে যান তাহলে আপনার যে পেনাল্টিটা আছে এবং আপনার এই যে কম্পেনসেট করতে হবে সেটাকে ওরা রিডিউস করে। এটা একদম 0% থেকে 20%, 30% পর্যন্ত নিয়ে আসে। এরপর হচ্ছে কি আপনার একটা ওয়েল ট্র্যাক রেকর্ডে আপনি অ্যাজ এ ল্যান্ডলর্ড হিসেবে আপনি চলে গেলেন। তো এই জায়গাটা আসলে আমার কাছে আসলে আমাদের ক্লোজ করতে হবে। অ্যাডভাইস হলো যে আমাদের লেট প্রপার্টি ক্যাম্পেইনের যে ক্যাম্পেইনটা আছে আমাদের কমিউনিটিতে যারা এই ধরনের ইরেগুলারিটি আছে যাতে রেগুলার হয়। থ্যাংক ইউ। তো নাসির ভাই অনেক ধন্যবাদ, আসান ভাই অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। ভবিষ্যতে আসবেন আশা করি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, গরম অনেক বেশি পড়ছে, একটু পানি খাবেন বেশি করে, শরীরের যত্ন নেবেন। তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফিজ।